আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ইয়াদ গোটা গোটা পা ফেলে বের হয়ে গেল অফিস থেকে। রনিত যেন এতক্ষণে ভালো করে শ্বাস নিতে পারছে। যতক্ষণ ইয়াদ সামনে থাকে শ্বাস নিতেও যেন কষ্ট হয়। এই অফিসে 4 ভাগের 1 ভাগ মেয়ে আর বাকি সব ছেলে। মেয়ে যারা আছে ইয়াদের সামনে যাওয়ার অনুমতি নেই। মেয়েগুলো ইয়াদকে দূর থেকে দেখে শুধু আফসোস করে এমন একটা ছেলেকে কাছ থেকে দেখার সৌভাগ্য হয় না তাদের। ইয়াদ ফুল স্পিডে গাড়ি চালিয়ে ফার্ম হাউসের একটা গোডাউনে হাজির হলো। সেখানে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে জাহিদ আর তার সাথেই তার সেই বন্ধুরা। ইয়াদ তা দেখে বাঁকা হেসে একটা চেয়ার টেনে তাদের সামনে বসলো। আশেপাশে গান নিয়ে দাঁড়িয়ে আছে ইয়াদের গার্ডগুলো। প্রত্যেকটা গার্ড বডি বিল্ডার আর ক্যারেটে জানার সাথে সাহায্যে। ইয়াদ নিজে ক্যারাটেতে অভিজ্ঞ অ্যান্ড শার্প শুটার। ইয়াদের কথায় কেউ ওদের গায়ে হাত তোলেনি, শুধু তুলে এনে বেঁধে রেখেছে। ইয়াদ ওদের দিকে তাকাতেই তখনকার সব আবার চোখে ভাসতে লাগলো আর রাগে কপালের রগ ফেটে উঠল। যতক্ষণ না ওদের উচিত শাস্তি দিচ্ছে ইয়াদের শান্তি হবে না। ইয়াদ তার মেইন গার্ড জাম্বির দিকে তাকিয়ে বলল, গরম লোহা নিয়ে এসো জাম্বি। জাম্বি আগে থেকেই সব ঠিক করে রেখেছিল। ইয়াদ বলতেই ইয়াদের সামনে এনে রাখলো। ইয়াদ হাতে গ্লাভস পরে লোহাটা হাতে নিয়ে জাহিদের হাতে চেপে ধরল। জাহিদ চিৎকার করতে পারছে না, শুধু যন্ত্রণায় ছটফট করছে। ইয়াদ পৈশাচিক আনন্দ পাচ্ছে জাহিদের ছটফট দেখে। দাঁত কিটমিট করে ইয়াদ বলল, আমার বোনের নরম হাতে স্পর্শের পর এমন গরম স্পর্শ কেমন লাগছে মিস্টার জাহিদ তালুকদার? জাহিদ শুধু ছটফট করছে। লোহাটা একসময় জাহিদের হাতটা ভেদ করে অন্য পাশে দিয়ে বের হয়ে গেল। ইয়াদ জাম্বিকে বলল, মুখটা খুলে দাও জাম্বি। ইয়াদের কথা মতো জাম্বিটা খুলে দিতেই জাহিদ গগন বিদারী চিৎকার করে উঠল। ইয়াদ চিৎকার শুনে এক কানে হাত দিয়ে এক চোখ বন্ধ করে বলল, কানের 12টা বাজাবি নাকি? ইয়াদ জাম্বির দিকে তাকিয়ে বলল, এই জাম্বি দেখ তো, রেডিও বড্ড আওয়াজ করে, খুব রোমান্টিক কথা বের হয়, আজ থেকে যেন একটা শব্দ বের না হয়। ইয়াদের কথার মানে বুঝতে পেরে জাম্বি জাহিদের দিকে এগিয়ে গেলে জাহিদ বলে, অনেক বড় ভুল করেছো আবরার হামিদ। ইয়াদ এর ফল খুব ভয়ঙ্কর হবে। ইয়াদ রেগে বলল, আমার বোনের দিকে সামান্য বাজে নজর দেওয়ার জন্য তোদের এই অবস্থা করছি। এবার বুঝেন আমি কতটা ভয়ঙ্কর। আবরার হামিদ ইয়াদের থেকে ভয়ঙ্কর একমাত্র আল্লাহ সৃষ্টি ছাড়া মানুষের সৃষ্টি আর কিছুই হতে পারে না। জম্বি তোমাকে কি বললাম, দাঁড়িয়ে আছো কেন? যাও, আজকের পরে রসকেলা তার বন্ধুরা যাতে কোনো মেয়ের দিকে তাকানো, সরি, যে মেয়ের দিকে ইচ্ছে করে তাকাক, শুধু আমার বোনের দিকে যেন তাকার অবস্থায় না থাকে। ইয়াদের কথাই জাম্বি জাহিদের হাত দুটো ভেঙে গড়িয়ে ফেল। এমনভাবে ভেঙেছে পৃথিবীর কোনো ডাক্তারের পক্ষে ভালো করা সম্ভব নয়। জাহিদের বাকি বন্ধুদেরও একই অবস্থা করছে বাকি গার্ডগুলো। প্রথমে হাত ভেঙে জিহ্বা কেটে নিয়ে শেষে চোখের মধ্যে অ্যাসিড ঢেলে দেওয়া হয়, তাতে চোখ দুটো ঝলসে যায়। ইয়াদ পায়ের উপর পা তুলে চেয়ারে বসে দেখছে আর বাঁকা হাসছে। ওদের চিৎকার ইয়াদের মনের আগুন নেভাতে পানির মতো কাজ করছে। সব শেষে জাহিদ আর তার বন্ধুদের একটা ভয়ঙ্কর ড্রাগস দিয়ে দেয়, যেটা নিলে মানুষের মেন্টাল কন্ডিশন এত খারাপ হয় তাতে আশেপাশের মানুষের ক্ষতি করে তারা। এটা নিয়ে ইয়াদ সবাইকে মনে করাবে ড্রাগস নিয়ে নিজেরা নিজেদের মধ্যে ঝগড়া করে একে অপরের এমন দশা করেছে। কাউকে কিছু বলার মতো অবস্থা ওদের নেই, তাই ইয়াদের বিরুদ্ধে কিছু বলতেও পারবে না। ইয়াদ এখানকার কাজ শেষ করে হোটেলে চলে গেল মিটিংয়ের জন্য। একদম ঠিক টাইমে পৌঁছালো, 1 মিনিট এদিক ওদিক হয়নি তার। ইমারে, আমার ওষুধ শেষ হয়ে গেছে, একটু এনে দিবি রে? সন্ধ্যায় নাস্তা রেডি করেছিল ইমা। নানুর কথা শুনে পিছনে ফিরে তাকালো। হাতে টাকা আর খালি মেডিসিনের পাতা নিয়ে দাঁড়িয়ে আছে সে। ইমা আবার কাজ করতে করতে বলল, নানু আমি কাজ করছি, কিভাবে যাব এখন? আজকে তো আরমান ভাইয়া আগে এসছে, তাকে বলো। নানু কিচেনে ঢুকতে ঢুকতে বলল, বলেছিলাম যে টাকা দিয়ে বলল তার কাজ আছে কাউকে দিয়ে আনিয়ে নিতে, সে নাকি একটু পর বের হবে আর রাতে আসবে, আর আমার ওষুধ খেতে হবে সন্ধ্যায়। ইমা বলল, বাড়ির দারোয়ানকে বলো। ইমার মনি ড্রয়িং রুম থেকে শুনতে পেয়ে বলল, দারোয়ান চলে গেলে তুই গিয়ে বাড়ি পাহারা দিবি নাকি? বাড়িতে আর কেউ নেই, কাজ শেষ করে তুই গিয়ে নিয়ে আয়।
ইমা আর কথা বাড়ালো না, তাড়াতাড়ি কাজ শেষ করে টাকা আর খালি মেডিসিনের পাতা নিয়ে বের হয়ে গেল। পাশেই দোকান, তাই তার বোরখা পরল না, বাসায় পরা 3 পিস পরেই ওড়নাটা ভালো করে বেঁধে বের হয়ে গেল। মিটিং 4টেই শেষ হওয়ার কথা থাকলেও শেষ হতে বিকেল গড়িয়ে গেল। রনিত অফিসের গাড়ি দিয়েই চলে গেল, আর ইয়াদ নিচের গাড়ি নিয়ে আবার অফিসের দিকে রওনা হলো। মুখে চরম বিরক্তির ছাপ নিয়ে ড্রাইভ করছে। বাস থেকে বের হতেই মাথাটা কেমন ঘুরে উঠল ইমার। হাতের ব্যথায় রাতে জ্বর হয়েছিল, আবার সকালে তরকারি ফেলায় জ্বালা আর ব্যথা দুটোই বেড়েছে, হয়তো আবার জ্বর আসবে। আরমান সকালে না খেয়ে যাওয়ায় সারাদিনে খাবার দেওয়া হয়নি ইমাকে। এখন আর শরীরটাও ভালো চলছে না। কপাল খারাপ হলে যা হয় তাই হলো, বাসার পাশের ফার্মেসিটা বন্ধ। ইমা বিড়বিড় করে বলে উঠল, এটাকেও আজই বন্ধ করতে হলো? এখন কত দূর যেতে হবে আমাকে? আবার আর বোরখা না পরায় কেমন অস্বস্তি হচ্ছে। বাসায় গিয়ে আবার বোরখা পরে আসার শক্তি নেই শরীরে, এভাবেই যেতে হবে। নিজের মনে বকবক করে অন্য ফার্মেসির দিকে পা বাড়ালো। পরের ফার্মেসিটা মেইন রোড দিয়ে সামনে এগিয়ে যেতে হবে। ওইদিকে মানুষের আনাগোনা কম, গাড়ির যাতায়াত বেশি। বাধ্য হয়ে সেখানেই যাওয়ার জন্য পা বাড়ালো ইমা। এদিকে সন্ধ্যাও নেমে আসছে। গাড়ির চাকায় একটা লাথি মেরে ইয়াদ বলল, এটাকে এখনই খারাপ হতে হলো? অফিসে যাওয়ার সময় তার মনে পড়ে নতুন প্রজেক্ট শুরু করার আগে জায়গাটা আরেকবার দেখে নেওয়া বেটার হবে, তাই জমিটা দেখতে এসেছিল। হঠাৎ গাড়ির চাকা পাংচার হয়ে গেল মাঝ রাস্তায় এসে। ইয়াদ গাড়ি সবই ঠিক করতে পারে, কিন্তু এই মুহূর্তে একদমই ইচ্ছে করছে না চাকা চেঞ্জ করতে। লাঞ্চ করা হয়নি, এখন বেশ ক্ষুধা পেয়েছে। ফোন দিয়ে অন্য গাড়ি পাঠাতে বলে গাড়িতে হেলান দিয়ে পশ্চিম আকাশে হেলে পড়া সূর্যটা দেখছে। ইয়াদের সাথে প্রকৃতির সম্পর্ক খুবই ভালো। তার মনের কথা শোনার একমাত্র সঙ্গী এই পৃথিবী। এই প্রকৃতি তাকে ভয়ঙ্কর হয়ে উঠতে সাহায্য করেছে। প্রকৃতি যেমন সুন্দর আর শান্ত, মাঝে মাঝে আবার তেমনই ভয়ঙ্কর আর বিধ্বংসী। ইয়াদ প্রকৃতির ভালো দিকটা নেয়নি, খারাপ দিকটা নিজের মাঝে ধারণ করেছে, আর সেটা তাকে করতে বাধ্য করেছে জীবনের সবচেয়ে আপন মানুষটা। ইয়াদ যেখানে দাঁড়িয়ে আছে তার থেকে একটু দূরে বেশ কয়েকটা দোকানপাট দেখা যাচ্ছে, হয়তো মেকানিক পেয়ে যাবে, কিন্তু ইয়াদের সেটাও করতে ইচ্ছে করছে না। গাড়ি আসার অপেক্ষা করলে সেই সময়টুকু পরন্ত বিকেলের সাথে কাটানো যাবে, সেটা ভেবেই দাঁড়িয়ে আছে ইয়াদ। কিরে ইমা, তুই এখানে, তাও আবার এভাবে? ইমা চমকে উঠে পাশে তাকালেই এলাকার বকাটে ছেলে শামীমকে দেখতে পেল। সব সময় ইমার দিকে কেমন যেন নজরে তাকিয়ে থাকে। তার সাথে দেখা হলেই কিন্তু আরমানের ভয়ে কিছু বলতে পারে না। তবে আজ ইমা মনে হয় ভালোই ফেসে গেছে। ইমা কিছু না বলে তাড়াতাড়ি মেডিসিনগুলো নিয়ে হাঁটা শুরু করলো, কিন্তু শেষ রক্ষা হলো না। ফার্মেসি থেকে বের হয়ে রাস্তায় একটু দূরে আসতেই ইমার পথ আটকে দাঁড়ালো শামীম। এদিকে খুব একটা মানুষজন নেই। ইমা ভয়ে ভয়ে বলল, শামীম, পথ সারাবার ভালো হবে না বলে দিলাম। আজকে তো আর তোর ওই আরমান ভাই নেই আশেপাশে, তাহলে কিভাবে বাঁচবি তুই? শামীম বিস্ফ্রান্ত একবার চোখ বুলিয়ে নিল শামীম। কলাপাতা রঙের একটা সুতি কাপড়ের 3 পিস ইমার গায়ে, অনেকটা পুরনো হয়ে গেছে, তবু পরন্ত বিকেলের আলোতে বেশ লাগছে ইমাকে। ইমা একটু সাহস নিয়ে বলল, আমার পথ ছাড় শামীম, না হলে চিৎকার করবো আমি। শামীম খট করে ইমার হাত ধরে বলল, তুই বুঝিস না কেন ইমা, আমি তোকে ভালোবাসি, তোকে খারাপ নজরে দেখি না, বরং বিয়ে করে ঘরের বউ করতে চাই। তুই শুধু বিয়ে করে নে, আমি সব খারাপ কাজ ছেড়ে দিব, কথা দিচ্ছি। ইমা রেগে বলল, শামীম, আমার হাত ছাড় বলছি, না হলে খুব খারাপ হয়ে যাবে। শামীম বলল, দেখ ইমা, আমি তোকে অনেক সুখে রাখবো, তোর মনের অত্যাচার তোকে আর সহ্য করতে হবে না। ইমা জোর করে হাত ছাড়িয়ে রেগে শামীমের গালে থাপ্পড় বসিয়ে দিল। এতে শামীম রেগে গেল। খপ করে ইমার ওড়নার উপর দিয়ে চুলের মুঠি ধরে বলল, আজই তোকে বিয়ে করব আমি, তারপর তোর এই তেজ ভেঙে ঘুরিয়ে দিব। ইমার কলিজা কেঁপে উঠল ভয়ে। এমনিতেই তো তিক্ততার সম্পর্ক ইমার জীবন বিষিয়ে রেখেছে, এখন আরো একটা তিক্ততার সম্পর্ক তার চাই না। বিয়ে নিয়ে অনেক স্বপ্ন সাজিয়ে রেখেছে সে। একদিন এক রাজপুত্র এসে তার জীবনের সব কষ্ট মুছে বুকে আগলে নেবে, সেটা এভাবে নষ্ট হয়ে যেতে পারে না। সূর্য ডুবতে শুরু করেছে আর অন্ধকার গ্রাস করতে শুরু করেছে চারপাশ। আশেপাশে তাকিয়ে কিছুটা দূরে একটা ফাঁকা গাড়ি ছাড়া কাউকে দেখতে পেল না ইমা।
কি করবে বুঝতে পারছে না, তবে শামীম যে তাকে আজ সহজে ছাড়বে না সেটা ভালোই বুঝতে পারছে। শামীম ইমার চুল ধরে টেনে নিয়ে যেতে শুরু করলে ইমা চিৎকার করতে থাকে। এমনই হালকা পাতলা শরীর ইমার, তারপর অসুস্থ, আর এই শক্তি নিয়ে সে শক্তপোক্ত দেহের শামীমের সাথে পেরে উঠবে কি করে? ইমা চিৎকার করে বলল, কেউ আছো? বাঁচাও আমাকে, শামীম ছেড়ে দে বলছি আমাকে। গাড়ির দরজার সাথে হেলান দিয়ে পশ্চিম আকাশের দিকে তাকিয়েছিল ইয়াদ। হঠাৎ কোনো মেয়ের আওয়াজে ঘোর কাটে তার। ইয়াদ গাড়ির উল্টো দিকে ছিল, তাই ইমা বা শামীম দূর থেকে বুঝতে পারেনি। ইয়াদ ইমার চিৎকার শুনে সোজা হয়ে দাঁড়িয়ে আশেপাশে তাকাতেই দেখতে পেল একটা ছেলে একটা মেয়ের চুল ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এটা দেখে ইয়াদের ভ্রু কুঁচকে গেল। এগিয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই আবার থেমে গেল। সে কিছুতেই একটা মেয়েকে হেল্প করতে পারে না। পিছিয়ে আসার আগেই ইমা দেখতে পেল ইয়াদকে। চেহারা বোঝা যাচ্ছে না, এতটা দূরে আছে তারা। ইমা চিৎকার করে পড়ল, প্লিজ হেল্প মি। শামীম রেগে বলল, তোর কোনো নাগর এখন তোকে বাঁচাতে আসবে না। ইয়াদ বিড়বিড় করে বলল, রাস্কেলগুলো সব আজই আমার সামনে এসে পড়তে হলো। সকালে এতগুলোকে শিক্ষা দিলাম, আবার আরেকটা। তবে ইয়ানা ছাড়া সারা পৃথিবীর সব মেয়েদের যা ইচ্ছে তাই হয়ে যায়, তাতে আমার কিছু যায় আসে না। আড়ালে ইমার চিৎকার বাড়তে লাগলো। ইমার চিৎকারে একসময় বিরক্ত লাগতে লাগলো ইয়াদের কাছে, তাই আর দাঁড়িয়ে থাকতে পারল না, এগিয়ে গেল সেদিকে। শামীম এতক্ষণে ইমাকে টেনে হিচড়ে অনেকটা এগিয়ে এসেছে। ইয়াদ দ্রুত হেঁটে শামীমের সামনে গিয়ে দাঁড়ালো। গম্ভীর বিরক্ত গলায় বলল, This girl does not want to go with you, but why are you interesting? এমনি শামীম রেগেছিল, তার উপরে ইয়াদের কথায় আরো রেগে আরো বিরক্ত হয়ে গেল, কারণ সে ইয়াদের কথা বুঝতেই পারেনি। আর তাই রেগে এক হাতে ইয়াদের কলার চেপে ধরে বলল, এই ইংরেজিতে কি পটপট করেছিস? কে রে তুই? কলারে হাত রাখতেই ইয়াদের মাথায় আগুন ধরে গেল। কত বড় সাহস এই রাস্তার ছেলেদের! ইয়াদের কলারে হাত দেয়। যার সামনে দাঁড়িয়ে কথা বলতে মানুষ ভয় পায়, তার কলারে হাত দেয়। ইয়াদ নিজের কলারের দিকে একবার রক্ত লাল চোখে তাকিয়ে শামীমের নাক বরাবর ঘুষি বসিয়ে দেয়। শামীম ছিটকে দূরে চলে যায় আর নিচে বসে পড়ে ইমা মাটিতে পড়ে যায়। ইমা হাঁ করে তাকায়, একবার ইয়াদের দিকে আবার শামীমের দিকে। এক ঘুষিতে শামীম নাক চেপে ধরে চিৎকার করছে। ইমা এবার ইয়াদের দিকে ভালো করে খেয়াল করলো। এই প্রথম এত সুন্দর ছেলে দেখছে ইমা। আরমানও বেশ সুন্দর, তবে ইয়াদের মতো নয়। রাগে নাকটা টমেটোর মতো লাল হয়ে গেছে, তাতে আরো সুন্দর লাগছে ইয়াদকে। ইয়াদ নিজের কলার ঝাড়া দিয়ে এক হাঁটু ভাঁজ করে শামীমের কলার ধরে উঁচু করে বলল, আবরার হামিদ ইয়াদের সামনে দাঁড়িয়ে কথা বলতে সবার হাঁটু কাঁপে, আর তুই তার কলার ধরিস? এত সাহস! এক পাঞ্চে উঠতে পারছিস না, দিলে তোকে আর খুঁজেই পাওয়া যাবে না। ইমা মুগ্ধ হয়ে তাকিয়ে আছে ইয়াদের দিকে। ইয়াদের নামটাই ইমার কাছে গেছে, বাকি কিছু শোনেনি সে। ইয়াদ ইমার দিকে বিরক্তি নিয়ে কপাল কুঁচকে তাকালো। ইয়াদ না চাইতেও ইমার চোখে চোখ আটকে গেল তার, আর কপালের কুচকানো ভাবটা একাই মিলিয়ে গেল। ইমার গভীর কালো চোখের ঘন আর বড় বড় পাপড়িগুলো ভিজে গেছে কান্নার জন্য, তবে এখন তার চোখে মুগ্ধতা আর বিস্ময় দেখতে পাচ্ছে ইয়াদ। ইমা এক দৃষ্টিতে তাকিয়ে আছে ইয়াদের দিকে, খুব করে চাইছে দৃষ্টি সরিয়ে নিতে, কিন্তু পেরে উঠছে না। গাড়ির হর্ন শুনে ইয়াদের হুঁশ ফেরে। মুহূর্তে কপালটা আবার কুঁচকে যায়। রনিত গাড়ি থেকে নেমে ইয়াদকে একটা মেয়ের দিকে তাকিয়ে থাকতে দেখে রসগোল্লার মতো চোখ বানিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু বলার মতো খুঁজে পাচ্ছে না। রনিত ইয়াদের সামনে গিয়ে তোতলাতে তোতলাতে বলল, স্যার, গাড়ি নিয়ে এসছি। ইয়াদ নিজের অবস্থান বুঝতে পেরে চমকে উঠল। সে একটা মেয়ের দিকে তাকিয়েছিল, এটা সে নিজেই বিশ্বাস করতে পারছে না। নিজেকে সামলে গাড়ির দিকে যেতে যেতে বলল, দেখো মেয়েটা হেল্প লাগবে কিনা, আর সামনেই মেকানিক পেয়ে যাবে হয়তো। গাড়ি ঠিক করে অফিস চলে এসো। ইয়াদ কথা শেষ করে গাড়িতে উঠে সাঁ করে সামনে গিয়ে চলে যায়। ইয়াদ চোখের আড়াল হতেই ইমার হুঁশ ফেরে। তাকিয়ে দেখে শামীম এখনো নাক আর তার হাত বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে। রনিতের এতক্ষণে চোখ পড়ে শামীমের দিকে, আর সবটা বুঝতে পারল। রনিত বিড়বিড় করে বলল, আজ তোর কপাল খারাপ রে ভাই, স্যারের সামনে পড়েছিলি, তাও ভালো এতটুকুতে ছেড়ে দিয়েছি। ইমা একটু কষ্ট করে উঠে দাঁড়িয়ে নিচে পড়ে যাওয়া মেডিসিন কুড়াতে শুরু করলো, আর ভাবছে আবরার হামিদ ইয়াদ নামটা কেমন চেনা চেনা লাগছে। তবে যেই হোক, লোকটা আজ ঠিক সময় না আসলে কি হতো ভাবতেই আত্মা কেঁপে ওঠে ইমার। রনিত ইমার দিকে এগিয়ে গিয়ে বলল, আপনার কোনো হেল্প লাগবে ম্যাম? ইমা সামনে তাকিয়ে রনিতকে দেখে বলল, বলার জন্য ধন্যবাদ, কিন্তু আমার আর হেল্প লাগবে না।
ইমা নিচের পথে পা বাড়ালো আর রনিত শামীমের দিকে তাকিয়ে বলল, আপনার তো মনে হয় হেল্প লাগবে, তাই না? শামীম মাথা নেড়ে হ্যাঁ বুঝালে রনিত আবার বলল, মেয়েদের সাথে নোংরামি করার সময় মনে থাকে না? তুই শালা এখানেই মর। রনিত সামনে এগিয়ে গেল গাড়ি ঠিক করার লোক খুঁজতে, আর ইমা অনেকটা চলে গেছে বাসার দিকে পড়ে রইল শামীম। ইয়াদ নিজের উপর চরম বিরক্ত এখন। সে কি করে একটা মেয়েকে হেল্প করতে গেল এটা সে মানতে পারছে না, আর বারবার মেয়েটার ভেজা চোখ ইয়াদের সামনে ভেসে উঠছে। অফিসে এসে কিছুতেই কাজে মন দিতে পারছে না। অফিস নতুন প্রজেক্টের কিছু কাজ করতে এসেছিল, যেটা বিকেলে মিটিংয়ের ড্রিলটা কনফার্ম হয়েছে, কিন্তু কিছুতেই মন বসাতে পারছে না। রনিতকে বাসায় পাঠিয়ে দিয়েছে গাড়ি নিয়ে। ফেরার পর ইয়াদ একসময় বিরক্ত হয়ে কাজ রেখে অফিস থেকে বের হয়ে গেল। ক্ষুধা পেয়েছে তাই একটা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে নিল, তারপর গাড়ি নিয়ে বের হলো। আজ বাসায় যাবে না, ফার্ম হাউসে থাকবে, সেটা জানিয়ে দিল ইয়ানাকে। ফার্ম হাউসে গেলে কেয়ারটেকার এসে বলল,